ইকো বাংলাদেশের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে ঢাকা থেকে আছি আমি সাইমা ওয়াহাব। নগর মানে কংক্রিট, মানুষ, যানবাহন, দূষিত বায়ু, আরও কত কি। আজকের পর্বে আমরা দেখব নগরের আরেকটি রূপ, অর্থাৎ নগর কৃষি। কৃষি শুধু গ্রামীণ পরিবেশেই নয়, শহরে কংক্রিটের জঙ্গলে কেমন করে জায়গা করে নিচ্ছে তাই দেখব আমরা। ঢাকায় আরবান ফার্মিং বা নগর কৃষি ধীরে ধীরে মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে নগরের মানুষের জন্য খাদ্য নিরাপত্তায় কতটা ভূমিকা রাখতে পারে এই নগর কৃষি? করোনার সময় কাজ হারিয়ে অনেক মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত হয়ে পড়েছিল। তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল খাদ্যের যোগান। শহরে বাস করেও গ্রামের স্বাদ। নগর কৃষক মিনু বেগম প্রতিদিনের মতো আজও বের হয়েছেন ইট কংক্রিটের মাঝখানে বেঁচে যাওয়া একটু জমিতে লাগানো ফসলের পরিচর্যা করতে। শহুরে পরিবেশে অল্প জমিকেও কিভাবে ফসল ফলানোর উপযোগী করা যায় সেই প্রশিক্ষণ পেয়েছেন তিনি। আমার স্বামী জন্মের বড় হওয়ার পর থেকে আগের থেকে কৃষক কাজ করে। আগে ধান বুনতাম, লাউ, কপি, অনেক রকমের শাকসবজি বুনতাম। আমাদের ক্ষেত ওই জায়গার জমিন কমে গেছে, বাড়ি ঘর হয়ে গেছে মানুষের। এই জমিনগুলো লইয়া আমরা এই যে পালং শাক, লাল শাক, এই চায়না কলমি এগুলা চাষ করি। তবে এই ফসল যে কেবল নিজের পরিবারের পুষ্টির জন্য কাজে লাগছে তাই না, মিনুর মতো নগর কৃষকদের জন্য আর্থিকভাবেও এটি লাভজনক। আমরা এইখানে ফসল হয়, এটি আমরা পাইকারি দর আড়তেও বিক্রি করি, আবার খোলাও বিক্রি করি খুচরা, আবার আত্মীয় স্বজনরাও বিলাইতে পারি, নিজেরও খাইতে পারি। আবার মনে করেন যে নিজের শাকসবজি অনেক ছাড়া, ফরমালিন ছাড়া আমরা নিজেরা। আমার স্বামী আছে, আরও মানুষ লাগলে লয়া লয় বাইরের থেকে। আমরা আছি, আয় ভালোই হয়, 15-20 হাজার টাকা মনে হয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর 2023 সালের গবেষণায় দেখা গেছে ঢাকার মোট দরিদ্রের 51%ই নতুন দরিদ্র, অর্থাৎ আগে তারা দরিদ্র ছিলেন না। করোনা মহামারীর পর ঢাকায় এই দারিদ্র্য বেড়েই চলেছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 6 বছরে জাতীয় পর্যায়ে সবচেয়ে বেশি দারিদ্র্য বেড়েছে ঢাকা শহরে। পাশাপাশি খাদ্যদ্রব্যের দামও বেড়েই চলেছে। ফলে মিনুর মতো কৃষকদের সাফল্য দেখে আরও অনেকেই আগ্রহী হয়ে উঠছেন নগর কৃষিতে। তবে সেখানেও সংকট রয়েছে। আজকে পানি দিলে কালকে পানি থাকে না, ক্ষেত শুকায় যায় এই রোদের কারণে। তো এইখানে আপনার ফসল কমে যায়, টাকা উন্নতরা আরও কমে যায়। আগে তো এত লাগে নাই, মাটি ছিল ভালো, এখন মাটিও ভালো না, রোদের আবহাওয়া ভালো না, এগুলার কারণে কমে যায় আর ফসল বেশি হয় না আগের থেকে। তো মোটামুটি ভালো আছে, আল্লাহ রাখছে, চলন যায়, সংসার ফ্যামিলি চলা যায়। নগর কৃষকদের পরামর্শ ও নানা সহযোগিতা দিচ্ছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে প্রকল্পটির কারিগরি সহযোগিতায় রয়েছে নেদারল্যান্ডসের ওয়াগেনিঙ্গেন ইউনিভার্সিটি ও জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা। জাতিসংঘ বলছে 2050 সালের মধ্যে 70% মানুষই শহরে বাস করবে। খাদ্য উৎপাদনে শহরের বাসিন্দারাও এগিয়ে না এলে খাদ্য নিরাপত্তাই পড়তে পারে হুমকিতে। এই 70% মানুষের খাদ্য চাহিদা কিন্তু 30% গ্রামের মানুষের পক্ষে পূরণ করা সহজ হবে না। সুতরাং এই 70% মানুষকে কৃষির সাথে সম্পৃক্ত হইতে হবে। তা আমাদের যে শহরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী আমরা যেটা বলছি, ঢাকা শহরে যে বা শহরগুলিতে একটা শহরতলি আমরা দেখতে পাচ্ছি, যেটা গ্রাম এবং শহরের সমন্বয়। এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, তাইলে যে খাদ্য নিরাপত্তা এবং দরিদ্র মানুষের যে পুষ্টি চাহিদা, এই দুইটি দিক বিবেচনায় কিন্তু আমাদের এই নগর কৃষি কার্যক্রম। ঢাকা শহরে বাস করছেন 2 কোটিরও বেশি মানুষ। উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের তথ্য মতে ঢাকায় ভবনের সংখ্যা প্রায় 22 লাখ। সামর্থ্য অনুযায়ী সব ছাদেই শাকসবজি ফলানো গেলে শহরের মানুষের পুষ্টির চাহিদা অনেকটাই মেটানো সম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা। একসময় ছাদে ফুল গাছ লাগিয়ে বাগান তৈরিতেই আগ্রহী ছিলেন বেশিরভাগ নগরবাসী। তবে ব্যবসায়ী আব্দুর রবের মতো অনেকেই ধীরে ধীরে ছাদ কৃষিতে আরও বেশি আগ্রহী হয়ে উঠছেন।
ছাদ বাগানে যেইটাই করেন না কেন, শাক করেন, সবজি করেন, ফল করেন, যাই করেন না কেন, মোটামুটি যখন ফসলটা হবে তখন যে একটা আত্মতৃপ্তি আপনার, হ্যাঁ, ওইটা চলে আসবে। দেখেন আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে এই যে আমার জাম্বুরাটা, এটা যখন পাকবে এইটা নিয়ে যাব, তখন আলাদা একটা যে থাকে। আমার এইটা এখন মিশ্র বাগান হয়ে গেছে, যেমন সবজি বাগান, ফল বাগান, এই যে ফুলের বাগান, ফুলও আছে আমার এখানে, অনেক ধরনের ফুলও আছে। তো চেষ্টা করব আমি যে ফল এবং সবজিতেই বেশি গুরুত্ব দিতে। শুধু গাছ লাগানো নয়, গাছ ও মাটি নানা ধরনের পরিচর্যাও এই প্রশিক্ষণের অংশ। প্রশিকার বিশেষজ্ঞ নানা সমস্যার সমাধান দিতে এসেছেন নতুন ছাদ কৃষক আব্দুর রবের বাড়িতে। খরার সময় কি করবে, তার সঙ্গে তো পানি ছেড়ে দিবে, সেই জন্য আমরা কি করব, এরকম 4টে জিনিস একসাথে মিলাবো। আম গাছ লাগান, লেবু গাছ লাগান, প্রথম বছর বড় বড় লেবু হবে, পেয়ারা হবে, পরের বছর আর হবে না, কারণ যতই খাদ্য দিবেন সে খাদ্য গ্রহণ করতে পারবে না। একটা কথা আছে, নইরে যাবে মারির দাঁত, উঠে যাবে ভবের স্বাদ, রুটি মাংস কিছু খাইতে পারবেন না। গাছেরও ঠিক তাই, তার যখন শিকড় দুর্বল হয়ে যাবে, অসংখ্য পয়সে যাবে, কিন্তু যতই খাবার দেন সে খাদ্য গ্রহণ করতে পারবে না, আরো মাটি নষ্ট হবে, গাছ হবে না। এই জন্য পটিং ডিপটিং 1.5 বছর পর আপনাকে করতে হবে। ভবন মালিক না হলে অবশ্য অনেক ভাড়াটিয়াই ছাদের এমন ব্যবহারের সুযোগ পান না। সেই সব দিক বিবেচনায় এখনো অনেকটাই ভালো আছেন মিনু বেগমের মতো শহরের প্রান্তে বসবাস করা নগর কৃষকেরা। তবে অপরিকল্পিত নগরায়নের সংকটটা তারাও এরই মধ্যে নানাভাবে টের পেতে শুরু করেছেন। আমাদের অন্তের যেই ফসলটা আমরা বুনি, আমাদের অনেক খরচ পড়ে যায়, অনেক খরচের কারণে আমাদের ফসল আনতাস, কিন্তু আমরা লাভবান হই না। এর কারণ হচ্ছে যে আমরা খেতে ঠিক মতো পানি দিতে পারি না, খাল বিলে পানি নাই, মানুষের বাড়িঘর করে মাটি ফেলে সব বোঝা লাইছে। ধীরে ধীরে একসময় শহরের প্রান্তে অবস্থিত মিনু বেগমের কৃষিজমিও কংক্রিটে ঢেকে যাবে। সবাই উদ্যোগী হয়ে উঠলে একসময় হয়তো সবুজকে ঢেকে ফেলা কংক্রিটকেও পাখির চোখে সবুজ বলেই মনে হবে। কিন্তু তাতে কি শেষ রক্ষা হবে? ইউরোপও তাদের শহরগুলোকে সবুজ করতে চায়। ফ্রান্সের প্যারিসের কথাই ধরুন, নগরীর ছাদ এবং পরিত্যক্ত এলাকাগুলোকে বাগানে রূপান্তর করার বেশ কিছু প্রকল্পে সহযোগিতা করছে কর্তৃপক্ষ। এগুলো তাদের কার্বন নির্গমন করার লক্ষ্য কিছুটা হলেও পূরণ করছে। প্যারিসের সবচেয়ে বড় ছাদ বাগানে এবছর শিমের ফলন বেশ ভালো। ভ্যালোতন হলে সন্তুষ্ট। শিমের বাম্পার ফলন। বেশিরভাগই এখানে এসে অবাক হয়ে যান, বলেন মনেই হয় না প্যারিসের প্রাণকেন্দ্রে আছি। প্যারিস বদলাচ্ছে, ট্রাফিক জ্যাম আর দূষিত বাতাসে বেহাল অবস্থা, গরমকালে একেবারে খারাপ অবস্থা। এ অবস্থায় 2050 সাল নাগাদ কার্বন নিউট্রাল হতে চায় ফ্রান্সের রাজধানী। তাই সরকারি ভবনগুলোতে গাছ লাগানো হচ্ছে এবং ভার্টিক্যাল বন গড়ে উঠছে। ছাদবাগান হয়ে উঠছে সবজির বড় যোগানদাতা। আইফেল টাওয়ার থেকে খুব বেশি দূরে নয় ভ্যালোতঁর ছাদ বাগান। 1.5 হেক্টর ছাদের উপর এই বাগানটি আকারে 2টো ফুটবল মাঠের সমান। আড়াইশো গ্রাম, ঢাকনা ভালো করে লাগিয়ে নেবেন। মাত্র 2 কিলোমিটার দূরে সুপারমার্কেট, সেখানে এই ছাদ বাগানের সবজি ও ফল সরবরাহ করা হয়। আর কম দূরত্ব মানে কম কার্বন নির্গমন, তাই পরিবেশের জন্য উভয় দিক থেকেই ভালো। কিন্তু এই ফসলের মান কেমন? কিছুটা দ্বিধা তো আছেই। একদিকে কার্বন কম নিঃসরণ করছে, সেটি ভালো, অন্যদিকে নগরীর পরিবেশ তো দূষিত। স্বীকার করছি, শহরে যা উৎপাদিত হচ্ছে তাতে আমার আগ্রহ কম। গ্রাম থেকে আসা ফল ও সবজিতে আমার আগ্রহ বেশি। বিশেষ করে প্যারিসে দূষণ অনেক বেশি।
ফ্রেঞ্চ ইনস্টিটিউট ফর এগ্রিকালচারাল রিসার্চ চাইছে মানুষের এমন সংশয় কিছুটা দূর হোক। ছাদের ওপর এমন বাক্সে ফল গাছের চারা গজানো হয় এবং একটি পতিত জমিতে দেখা হয় প্রাকৃতিকভাবে কি জন্মাচ্ছে। এই ইনস্টিটিউটের ক্রিস্টিন উবরি নগর কৃষিতে মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছেন। তার মতে প্যারিসের ছাদগুলোতে উৎপাদিত ফসল ক্ষতিকর নয়। 10 বছর আগে বার্লিনের একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সতীর্থ আবিষ্কার করেছেন তৃতীয় তলার উপরে পরিবহন দূষণের প্রভাব পৌঁছায় না। তিনি বলেন ছাদ কৃষির শিক্ষামূলক ভূমিকাও রয়েছে। কমপক্ষে 3 থেকে 4 শহুরে প্রজন্মের গ্রামীণ কৃষির সঙ্গে কোনো পরিচয় নেই। তাই আমাদের বেশিরভাগ ছেলে মেয়ে বা নাতি নাতনিদের জানা নেই কেমন করে একটি টমেটো বা সালাদের উপকরণ ফলাতে হয়। তাই ফ্রাঙ্ক পোথিয়ে প্যারিসের উপশহরে কংক্রিটের জঙ্গলের মাঝে একটি সবজির বাগান উদ্ধার করেছেন। Les côtes. Et tous les. Petit. Ils sont un peu timides, hein. বায়ু দূষণের চেয়ে তার চিন্তা বেশি দূষিত মাটি নিয়ে, বিশেষ করে ভারী ধাতুর কারণে। তবে তিনি এই সমস্যা কাটানোর একটি উপায় পেয়েছেন। মাটি খুঁড়তে থাকলে সীসা আস্তে আস্তে নিচে চলে যায়, বিশেষ করে আমি যদি এমন কোনো চারা ব্যবহার না করি যা এটাকে টেনে ওপরে তুলবে। যেমন আমি যদি সীসা টেনে তোলে এমন সবজি যেমন পালং শাক, লেটুস, গাজর বা বিটরুট যদি না চাষ করি তাহলে তা নিচে চলে যাবে। তিনি এর বদলে ভোজ্য ফুলের চাষ করছেন। তিনি বলেন, পরীক্ষা করে দেখা গেছে এগুলোতে কোনো সীসা নেই এবং রাঁধুনিরা এগুলো পছন্দ করেন। এই ছোট শস্যগুলো দেখুন, খেতে পেঁয়াজ কলির মতো, অবিশ্বাস্য। অনেক নগর কৃষক মনে করেন শিল্পনগরীগুলোর সমস্যা সমাধানের পথ খোলা আছে। ফ্রান্স এমন দূরদর্শী প্রকল্প বা খামারগুলোতে অর্থ দিচ্ছে। এমন প্রকল্পের সংখ্যা 300-রও বেশি। শুধু প্যারিসে নয়, ফ্রান্স ও ইউরোপের বড় শহরগুলোতেও এমনটা হচ্ছে। নতুন নতুন ছাদ তৈরি হচ্ছে। অনেক আর্কিটেক্ট ছাদ বাগান বা সবুজ ছাদ রেখেই পরিকল্পনা করছেন। ভ্যালোতা ও তার সহযোগীরা প্যারিসে তাদের ছাদ বাগানের আকার দ্বিগুণ করার চেষ্টা করছেন। নিজেদের অর্থনৈতিক ও পরিবেশগত ভবিষ্যৎ এভাবেই দেখেন তারা। ঢাকা থেকে প্যারিস, এবার প্যারিস থেকে যাব জোহানেসবার্গে। সাউথ আফ্রিকার রাজধানীতে নিত্যপণ্যের দাম এতটাই বেড়েছে যে সেখানকার মানুষ রীতিমতো হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় নগর কৃষি কি করে সাহায্য করছে সেখানকার হাল দেখতে চাই আমরা। জোহানেসবার্গের শহরতলির উঁচু দালানগুলোর মাঝে এই জায়গাটির নাম লরেন্সভিল। এখানকার বাসিন্দাদের আয় বেশি নয়। দক্ষিণ আফ্রিকার খাদ্যপণ্যের দাম গত বছর 14 ভাগ বেড়েছে, যার প্রভাব পড়েছে এখানকার মানুষদের উপর। প্রতিদিনই কঠিন। কাঁচামরিচগুলো দেখুন, মাঝে মাঝেই পচে যায়। সাধারণত 220 টাকায় এক বাক্স কিনি, গত সপ্তাহে গিয়ে দেখি এক বাক্স 480 টাকা। পেট্রোলের দাম বাড়লে সবকিছুর দাম বাড়ে। কোনো মতে সামলাচ্ছি, খরচ কমাতে হচ্ছে। এ অবস্থায় নগর কৃষি একটি সমাধান হতে পারে। জোহানেসবার্গের মতো নগরগুলোতে কি করা যেতে পারে তার ছোট উদাহরণ লরেন্সভিলের ভিক্টোরিয়া ইয়ার্স। মার্শপিজো মাখাবানে একটি পরিত্যক্ত শিল্প এলাকায় নগরবাসীকে নিজেদের খাবার উৎপাদনে আগ্রহী করতে চান। সুন্দর, এটা পুদিনা, এটা খুব ভালো। আপনি আপনার চায়ে ব্যবহার করতে পারেন। চা খেতে আমার খুব ভালো লাগে। জোহানেসবার্গের সবুজ নারী হিসেবে নিজেকে পরিচয় দেয়া মার্শপিজো গ্রিন বিজনেস কলেজ চালান। এই প্রতিষ্ঠানে শহরের মানুষকে কৃষিকাজ শেখানো হয়। সবুজ অর্থনীতি বড় ব্যাপার। আমরা অনেক সেক্টর নিয়ে কাজ করি। যেমন শুরুতে কলেজে আমরা নিচুতে ঝুলন্ত ফলের চাষ দিয়ে শুরু করি, মানে একেবারে শুরু থেকে। প্রায় 10,000 টাকায় কলেজটি জৈব খাদ্য উৎপাদন, রান্না এবং সংরক্ষণের জন্য 5 দিনের কর্মশালা করায়। আজ মাখাবানে তার ছাত্রদের নাশপাতের চাটনি তৈরি ও সংরক্ষণের পদ্ধতি শেখাচ্ছেন।
এতে ভিনেগার, চিনি বা লবণের মতো ঘরে থাকা সবচেয়ে সাধারণ উপাদান ব্যবহার করা হয়। গ্রিন বিজনেস কলেজ উৎপাদন, রান্না ও সংরক্ষণের বাইরেও কাজ করে। এর সঙ্গে আমরা ব্যবসায়িক দক্ষতা বাড়ানো ও বিকাশে সহায়তা করি, কারণ আমরা একটি বিজনেস কলেজ। আমরাও চাই তারা উদ্যোক্তা হন, শুধু নিজের চাটনি না বানিয়ে বড় চিন্তা করেন। আমি কম্পোস্ট ক্লাস করেছি। আমি শিখেছি আপনি চাইলে শক্ত ভূমিতেও বাগান করতে পারেন। আপনি বলতে পারবেন না আমার জায়গা নেই। আমি এও শিখেছি বাড়ির বর্জ্যকে চাইলে উৎপাদনশীল কাজে লাগানো যায়। দক্ষিণ আফ্রিকা তার জনগণের চাহিদা অনুযায়ী উৎপাদনে সক্ষম, কিন্তু বিগত বছরগুলোতে বাড়তে থাকা খরচের কারণে প্রতি 4 পরিবারের একটি ক্ষুধার্ত থাকছে। স্বাস্থ্যকর খাবারকে সাশ্রয়ী করার উদ্দেশ্যে কৃষিকাজে এসেছেন খোলোফেলো এমফোগো। 4 বছর আগে গ্রিন বিজনেস কলেজ থেকে স্নাতক হন তিনি। এখন জোহানেসবার্গের উত্তরে একটি ছোট শহরে খামার চালান। এই প্রশিক্ষিত সঙ্গীত শিল্পী বিশ্বাস করেন নগরবাসীকে নিজেদের খাদ্য উৎপাদন করা আবার শিখতে হবে। তার প্লটে তিনি নিয়মিত স্থানীয় তরুণদের প্রাথমিক কৃষি বিষয়ে শেখান। আমি চাই কেউ যেন খাবারের অভাবে না ভোগে। আমি চাই সবার ঘরের উঠোনে ক্ষেত থাকুক। আমরা এই কৃষিকে উঠোনগুলোতে ছড়িয়ে দিতে চাই। আমার যেমন আছে তেমন সবার যেন একটা করে বাগান থাকে, তারা যেন সুযোগগুলো দেখতে পায়। কৃষি, পার্মাকালচার, অনেক কিছু করা সম্ভব। বিনা পয়সায় প্রশিক্ষণ দেন এমফোগো। আজ তার এখানে স্থানীয় এক নারী শেখাচ্ছেন কেমন করে পুরনো প্লাস্টিক বোতলকে অটোমেটিক ওয়াটারিং ক্যানে পরিণত করা যায়। এই সময়ের জন্য খুবই দরকারি শিক্ষা। আমাদের অর্থনীতি ধুঁকছে, কিন্তু আমি আমার জন্য সবজি চাষ করতে পারি এবং বাড়িতে খেতে পারি। এগুলো স্বাস্থ্যকর ও সতেজও থাকবে। 2000-এরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন মাতশেপিসো মাখাবানে। তিনি তার সবুজ বার্তা আরও ছড়িয়ে দিতে চান। খাবারই সব, সেখান থেকেই সবকিছু শুরু। সবাইকে খেতেই হবে, সেটি কোভিড হোক আর না হোক, জলবায়ু পরিবর্তন হোক বা না হোক, দারিদ্র্য থাকুক আর না থাকুক। প্রতিটি নতুন বাগানের প্লট এবং প্রতিটি কৃষির পাঠ শুধু খাদ্য চাহিদাই মেটায় না, এর চেয়েও বেশি কিছু করে। নগর কৃষি গুরুত্বপূর্ণ কীটপতঙ্গের বাস্তুসংস্থান, উদ্ভিদের জীববৈচিত্র্য রক্ষা এবং বাতাসের মানকে বাড়ায়, আরও বাড়ায় স্থানীয়দের সক্ষমতা। তাহলে কি বোঝা গেল? আপনি যে শহরে বাস করছেন তা যত ছোটই হোক না কেন, বাড়ির ছাদে, ব্যালকনিতে বা পরিত্যক্ত জায়গায়, যে কোনোভাবেই হতে পারে খাদ্যের যোগান, এবং শহরকে দিতে পারে খাদ্য নিরাপত্তা। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।